আমার নাম ঈশা। আমি একজন সাদামাটা কলেজ পড়ুয়া মেয়ে। প্রতিদিনের মতোই সেদিনও ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম, কিন্তু বাড়ি ফিরে বুঝলাম আজকের সন্ধ্যাটা ঠিক আগের মতো নয়। মা আর বাবা গ্রামের বাড়ি গেছেন এক আত্মীয়র অসুস্থতার খবর পেয়ে। আমি একা। ভেবেছিলাম একটু পড়াশোনা করে কিছু গান শুনে ঘুমিয়ে পড়ব, কিন্তু ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই চমকে গেলাম। দাঁড়িয়ে আছে আমার কাজিন রাহুল দা, আর তার পাশে অচেনা এক ছেলে। পরিচয় দিল অভ্র নামে। রাহুল দা বলল, আমরা খুব কাছেই একটা মিটিং সেরে এলাম, ভাবলাম তোকে একটু দেখে যাই। আমি হাসলাম। রাহুল দা সবসময় এরকম আচমকা হাজির হয়, কিন্তু এই নতুন ছেলেটা অভ্র কিছু একটা আলাদা। ওর চোখে যেন কিছু না বলা কথা। আমি তাদের ঘরে বসিয়ে চা দিলাম। কথা হচ্ছিল হালকা মেজাজে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। আমি মোম খুঁজতে বেরোলাম, আর সেই অন্ধকারে ওদের সঙ্গে আমার সম্পর্কের এক নতুন গল্পের শুরু। ঘরের সব আলো নিভে গেছে। আমি টেবিলের ড্রয়ার থেকে মোম আর ম্যাচ খুঁজে আনতে গেছি। মোম জ্বালাতে জ্বালাতে দেখলাম অভ্র আর রাহুল দা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে হালকা গল্প করছে। আমি ওদের সামনে মোম জ্বালিয়ে রাখলাম। আলোয় অভ্রর মুখটা ভালো করে চোখে পড়ল। মেয়েরা যেমন করে আমি একটু খেয়াল করলাম। চোখে শান্ত এক গভীরতা, ঠোঁটের সামান্য হাসি। রাহুলদা বলল, অভ্র আমার খুব কাছের বন্ধু, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কলকাতা থেকে এসছে একটা প্রজেক্টের কাজে। অভ্র বিনীতভাবে বলল, তোমার রান্নার গন্ধটা বেশ ভালো, তুমি নিজে রান্না করো? আমি হেসে মাথা নাড়লাম। না না, চা তো বানাতে পারি, আজ সন্ধে তো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই কিছু রান্নাও করিনি। রাহুলদা বলল, চল তাহলে তোর তৈরি ম্যাগি হলেও খাই। আমি হেসে রান্নাঘরে চলে গেলাম। অভ্র হালকা পায়ে পেছন পেছন এলো সাহায্য করার অজুহাতে। আমাদের কথোপকথন তখনও হালকা, অথচ অদ্ভুত একটা স্বচ্ছ নীরব টান অনুভব করছিলাম। দুজনের মাঝে যেন অদৃশ্য একটা লাইন তৈরি হয়েছে। অভ্র বলল, তুমি চুপচাপ কিন্তু খুব সিস্টেমেটিক, আমি এই ব্যাপারটা পছন্দ করি। আমি জবাব দিলাম না, শুধু হালকা হাসলাম। সে আবার বলল, ভালো লাগছে তাই না? ভালো লাগছে কি আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু তার কণ্ঠে ছিল এমন এক সততা যার সামনে মিথ্যে বলা যায় না। রাতে সবাই একসাথে বসে খেতে লাগলাম। অভ্র অনেক গল্প জানে। তার কথায় হাসির সঙ্গে মিশে থাকতো একটা নরম আন্তরিকতা। ওর কথা শুনতে শুনতে আমি কখন যেন মন খুলে হেসে ফেলছিলাম। রাহুলদা মজা করে বলল, এই তোকে আমার ছোট বোনের রান্না শেখাতে হবে। নিজের মতো করে আজকাল অনেক কিছু তৈরি করে, আবার ছবি তুলে স্টোরিতে দেয়। অভ্র হেসে আমার দিকে তাকিয়ে বলল, রান্না মানে মন ছোঁয়া, সেটা যদি থাকে স্বাদ ঠিকই চলে আসে। আমি লাজুকভাবে বললাম, রান্না আমার খুব পছন্দ না, তবে খাওয়াতে ভালো লাগে। অভ্রর চোখে একরকম নীরব প্রশংসা ফুটে উঠল। তাহলে তুমি জয়ী, খাওয়াতে পারাটাই সবচেয়ে বড়। বিদায় নেবার আগে অভ্র খুব শান্তভাবে বলল, আজকের এই সন্ধ্যাটা অনেক দিন মনে থাকবে। একটা মোমের আলোয় দেখা হাসি মনে গেঁথে রইল। আমি অবাক হলাম, কিন্তু কিছু বলিনি, শুধু মাথা নেড়ে দিলাম। দরজা দিয়ে বেরোনোর মুহূর্তে সে পিছনে ফিরে মৃদু হেসে বলল, আবার আসবো তো? আমি বললাম, রাহুলদা এলে তো আসতেই পারো। সে আস্তে করে বলল, তুমি ডাকলে না আসতে পারবো না? কথাটা যেন হাওয়ার মতো কানে লাগলো। ভারী কিছু না, তবু সারা রাত মাথায় ঘুরল। পরদিন সকালে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারিদিক কেমন নিস্তব্ধ, পাখিদের ডাক ছাড়া কিছু শোনা যায় না। তখনই ফোন বেজে উঠল। রাহুলদার মেসেজ, আজ বিকেলে আমি আর অভ্র আবার আসছি, তুমি থাকবে তো? আমি একটু দেরিতে লিখলাম, মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। বিকেলে সত্যিই তারা এলো, কিন্তু এইবার অভ্রর চোখে একরকম গভীর মনোযোগ, যেন সে শুধু ঘরে ঢুকতে আসেনি, আমার চারপাশটাকে বুঝতে এসছে। উঠোনে সাদা চাদর পেতে চারপাশে কিছু ফুলের টব সাজানো ছিল। আমি যখন হাতে চা নিয়ে উঠোনে এলাম, অভ্র একদৃষ্টে তাকিয়ে বলল, তুমি জানো, এই উঠোনটাই সবচেয়ে ভালো জায়গা, এত শান্ত। আমি মুচকি হেসে বললাম, আমার অনেক গল্পই উঠোনে বসেই তৈরি হয়েছে। সে আসতে বলল, তাহলে আজ আমার একটা গল্প এখানেই তৈরি হোক। আমি চমকে উঠলাম। রাহুলদা পাশেই ছিল, কিন্তু কেমন করে চুপচাপ হয়ে গিয়েছিল, যেন সেও বুঝে গেছে এখানে কথার চেয়ে অনুভব বেশি। অভ্র শান্ত গলায় বলল, তোমার গল্পে আমিও একটা পাতার মতন জায়গা পেতে চাই। আমি চোখ নামিয়ে বললাম, পাতা হবে, কিন্তু গল্পটা যেন হাওয়ায় হারিয়ে না যায়। অভ্র হাসল, এমন হাসি যা প্রশ্ন করে না, শুধু থাকে।
সন্ধ্যের পর মা ফিরে এলেন, একটু ক্লান্ত ছিলেন। আমি রান্নাঘরে ঢুকে হালকা খিচুড়ি আর বেগুন ভাজা করছিলাম। এমন সময় অভ্র বারান্দা থেকে ডাকলো, ঈশা, একটু সাহায্য দরকার। আমি মাথা বের করে বললাম, কি সাহায্য? সে বলল, আমি দেখতে চাই তুমি রান্নাঘরে কি করো। আমি হেসে ফেললাম, শিখবে না দেখে যাবে? সে দরজার কাছে এসে দাঁড়ালো। দুটোই, তবে তোমার হাতের কিছু খেতে পারলে সেটা হবে আমার সৌভাগ্য। কথাটা শুনে আলতো লজ্জা পেলাম, কিন্তু অস্বস্তি লাগলো না। পাশে একটা আশ্রয়ের মতন অনুভব হলো। অভ্র পেঁয়াজ কাটতে শুরু করলো, চোখে পানি এসে গেল। আমি হেসে বললাম, এবার বুঝলে রান্না শুধু মশলা নয়, চোখের জলও। সে মুচকি হেসে বলল, তোমার চোখে কিন্তু পানি আসে না, তুমি তাহলে অনেক অভ্যস্ত। তার কথা যেন প্রশংসার মায়ার মাঝামাঝি কোথাও দাঁড়িয়েছিল। খাবার তৈরি হলে ওকে একটা প্লেট এগিয়ে দিলাম। অভ্র 1 চামচ মুখে দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, এই স্বাদটা কি সেই রকম যেটা মানুষ শুধু ভালোবাসার হাতে পায়? আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, ভালোবাসা কি সত্যি এভাবে হেসেলের গন্ধে ধরা দেয়? রাত 10টার একটু পর বিদ্যুৎ আবার চলে গেল। বাড়ি ঘুর অন্ধকার, সবাই টর্চ মোবাইল জ্বালিয়ে চলাফেরা করছে। এমন সময় অভ্র বলল, ঈশা, একবার ছাদে যাবি? এমন অন্ধকারে ছাদের হাওয়া অন্যরকম লাগে। আমি প্রথমে দ্বিধায় ছিলাম, তবু কেন যেন না বলতে পারলাম না। আমরা দুজনে ধীরে ধীরে ছাদে উঠলাম। চারিদিকে নীরবতা, দূরের কুকুরের ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ। শহরের কিছু আলো মিলিয়ে ছাদের অন্ধকারে এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অভ্র ছাদের প্রাচীরে হাত রেখে চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো ঈশা, কখনো কখনো কিছু মানুষকে নতুন করে চিনতে হয়। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি বলছো আমাদের সম্পর্ক? ও চোখ নামিয়ে হাসল। হয়তো ছোটবেলায় তুই ছিলি খেলাধুলার সাথী, এখন তুই যে মানুষ হয়ে উঠেছিস তাকে আমি নতুনভাবে চিনতে চাই। আমি চুপ করে রইলাম। বাতাস যেন কথাগুলো আমার গায়ে নরম করে ছুঁয়ে যাচ্ছিল। অভ্র আস্তে বলল, তুই কি মনে করিস পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে? তার কণ্ঠে হালকা কাঁপন ছিল, যেন সে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজছে। আমি ধীরে বললাম, হয়তো সব কিছু আবার শুরু হয়, মাঝে মাঝে থেমে গিয়েও। অভ্র আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুই এভাবে কথা বলিস কেন? তোর মুখে কবিতার মতো শোনায়। আমি লজ্জা পেলাম, বললাম, কবিতার মতো শোনালেও কথাগুলো আমার সত্যি। আমরা নিচে নামার সময় দুজনে যেন অল্প অল্প নীরব হয়ে গেলাম। মানুষ যখন কিছু বলতে চায় আর শব্দ খুঁজে পায় না, তখন নীরবতাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। পরের কয়েকদিন অভ্র আর রাহুলদা প্রায় প্রতিদিনই আসতো, কখনো বিকেলে, কখনো সন্ধে। রাহুলদা বাড়ির লোকজনের সাথে বেশিরভাগ সময় গল্প করত, আর অভ্র, সে যেন বাড়ির ভেতরেও একরকম শান্ত শূন্যতা খুঁজে বেড়াতো, যাতে সে আমার সাথে একটু কথা বলতে পারে। আমি বুঝতাম, কিন্তু বুঝেও না বোঝার ভান করতাম, কারণ আমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরত, এটা কি সত্যিই ভালো লাগা নাকি একাকিত্বের ভুল ব্যাখ্যা? একদিন বিকেলে আমি পড়ার টেবিলে বসেছিলাম। মেঘলা আকাশ, হাওয়া একটু ভারী। বারান্দা থেকে অভ্রর কণ্ঠ ভেসে এলো, ঈশা, একটু বাইরে আসবি? আমি বেরিয়ে দেখি সে উঠোনে দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট গাছের টব। বলল, এটা তোদের উঠোনের জন্য এনেছি, তুই বলেছিলি এখানে গল্প তৈরি হয়, গাছ থাকলে গল্পটা আরও জীবন্ত থাকে। আমি অবাক হয়ে বললাম, তুমি এটা কেন করলে? সে হেসে বলল, কিছু জিনিস কারণ ছাড়াই করা যায়, যেমন তোমার জন্য এটা আনা। কথাটা শুনে আমি হালকা হাসলাম, কিন্তু বুকের ভেতরে একটা নরম কাঁপন হলো। আমি টবটা নিয়ে বললাম, তাহলে এটাকে নাম দিই? সে বলল, তুই নাম দে। আমি বললাম, নাম হবে শুরু, কারণ জীবনের সব ভালো জিনিস শুরু থেকেই আসে। অভ্র একরকম গভীর চোখে তাকিয়ে বলল, তাহলে আমাদের এটা একটা শুরু? আমি কিছু বললাম না, শুধু কাঠের পাতায় আঙুল বুলিয়ে বললাম, শুরুর দায় বড়, ঠিকভাবে রাখতে হয়। অভ্র ধীরে বলল, আমি রাখব, যদি তুই আমাকে সুযোগ দিস। সেই দিনটার পর থেকে আমাদের কথার ভেতরে এক ধরনের সতর্ক কোমলতা জন্ম নিল। আমরা বেশি কথা বলতাম না, কিন্তু যে কটা কথা বলতাম সেগুলো ভেতর থেকে উঠে আসতো। অভ্র আমার পড়াশোনার খোঁজ নিত, আমি তার প্রজেক্টের কথা শুনতাম। সে কখনো বাড়তি কিছু বলতো না, এমন কিছু করতো না যাতে আমি অস্বস্তি বোধ করি, বরং তার উপস্থিতি আমাকে একটু নিশ্চিন্ত করত, যেন কেউ খুব কাছে থেকেও দূরত্বের সম্মান জানে। এক সন্ধে মা বললেন, ঈশা, অভ্র ছেলেটা ভদ্র, রাহুলের বন্ধুই ঠিক, কিন্তু ও তোকে বেশ লক্ষ্য করে। মায়ের এই কথায় আমি লজ্জায় মাথা নিচু করলাম। মা আবার বললেন, আমি শুধু বলছি,
মেয়েদের জীবনে যে আসে তার চোখে যেন সম্মান থাকে। অভ্রর চোখে আমি সেটা দেখি। আমি মৃদু গলায় বললাম, মা, আমি কিছু ভাবিনি। মা হাসলেন। ভাবতে হয় না সব সময়, কিছু অনুভব নিজে থেকেই বড় হয়। রাতে ঘুম আসছিল না। আমি ডায়েরিটা খুলে লিখলাম, কেউ যদি ধীরে ধীরে আমার উঠোনে গল্পের মতো ঢুকে পড়ে, সেটা কি ভুল নাকি জীবনেরই একটা স্বাভাবিক মোড়? লিখেই আমি নিজেই ভয় পেলাম, কারণ নাড়ালো লাগা যত সুন্দর তার ভেতরে ততটাই অনিশ্চয়তা লুকিয়ে থাকে। পরের দিন অভ্র একা এলো। রাহুলদা কাজে ব্যস্ত ছিল। আমি অভ্রকে বসালাম উঠোনে। সে চুপচাপ বসে গাছটার দিকে তাকিয়ে বলল, শুরুটা বেঁচে আছে দেখছি। আমি হেসে বললাম, বাঁচতে বাঁচতে একদিন বড় হবে। অভ্র শান্ত গলায় বলল, আমাদের শুরুটাও বড় হবে কি? আমি একটু থেমে বললাম, বড় হওয়ার জন্য সময় লাগে। অভ্র বলল, আমি সময় দিতে পারি। তার এই সময় দিতে পারি কথাটার মধ্যে কোনো তাড়া ছিল না, ছিল না কোনো দাবিও, শুধু অপেক্ষার সততা ছিল। আর অপেক্ষার মতো সুন্দর জিনিস জীবনে খুব কম আসে। আমি চোখ নামিয়ে বললাম, আমি তাড়াহুড়ো করতে ভয় পাই অভ্র। সে বলল, তোর ভয়কে আমি সম্মান করি। ভয় থাকলেই তো মানুষ সাবধানে হাঁটে। সেই দিন সন্ধে বিদ্যুৎ ছিল, মোমের দরকার পড়ল না। তবু আমার মনে হলো, মোমের আলো আসলে ঘরের নয়, মানুষের ভেতরের আলো। আর অভ্র যেন আমার ভেতরের আলোটা নরমভাবে জ্বালাতে জানে। এইভাবে দিন গড়িয়ে যেতে লাগলো। আমরা দুজন ধীরে ধীরে একে অন্যকে বুঝতে শিখলাম। কেউ কারো সীমা ভাঙল না, কেউ কারো জীবনে হঠাৎ ঝড় হয়ে নামল না। শুধু প্রতিদিন একটু করে কাছে এলাম, যেমন নদী ধীরে ধীরে সমুদ্রে মেশে। কিন্তু জীবনের সব গল্পই ঠিক যেমন চলে তেমন থাকে না। একদিন রাহুলদা এসে বলল, অভ্রপে কালই ফেরত যেতে হবে, প্রজেক্ট শেষ, কলকাতায় আবার ক্লাসও শুরু। কথাটা শুনে আমার বুকটা হঠাৎ করে খালি হয়ে গেল। আমি কিছু বলিনি, শুধু চা ঢালতে ঢালতে হাত কেঁপে গেল। অভ্র আমার দিকে তাকালো, যেন বুঝে গেল আমি কিছু বলতে চাইছি কিন্তু বলছি না। রাতে বিদায়ের আগে অভ্র উঠোনে দাঁড়িয়ে বলল, ঈশা, আমি কাল চলে যাচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ শুনেছি। অভ্র একটু থেমে বলল, চলে যাওয়া মানে শেষ না, যদি তুই চাইস আমি আবার আসব। আমি ধীরে বললাম, আসা যাওয়া তো জীবনের স্বাভাবিক নিয়ম। অভ্র বলল, তোর জীবনে আমার আশা কি স্বাভাবিক থাকবে? আমি তাকালাম। তার চোখে প্রশ্নের চেয়ে ভরসা বেশি। আমি বললাম, স্বাভাবিক রাখার দায় দুজনেরই। অভ্র মৃদু হাসল। তাহলে আমি আমার দায়টা নিলাম। সেই রাত আমি ঘুমোতে পারিনি। জানালার বাইরে চাঁদ ছিল। আমি ভাবলাম, কেউ যদি দূরে চলে যায় আর তবু নিজের মতো করে কাছেই থেকে যায়, সেটা কি ভালোবাসা নাকি মানুষের জীবনে হঠাৎ পাওয়া একটা শান্ত আশ্রয়? পরের দিন সকালে অভ্র চলে গেল। রাহুলদার সঙ্গে ছিল। আমি দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। অভ্র তার ব্যাগটা হাতে নিয়ে বলল, ঈশা, আমি গেলে তুই আমাকে মনে রাখবি? আমি প্রথমবারের মতো চোখ তুলে সরাসরি বললাম, মনে রাখার মতো মানুষকে কেউ ভুলতে পারে? অভ্র কিছুটা থমকে গেল, তারপর খুব শান্তভাবে বলল, তোর এই কথাটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। গাড়ি চলে গেল। উঠোনে আমার শুরু গাছটা বাতাসে নরম করে দুলতে লাগলো। আমি তার পাতায় হাত রাখলাম। মনে হলো কিছু শুরু সত্যিই হয়, হাওয়ায় উড়ে যায় না, মাটিতে শেকড় গাড়ে। এর পরের দিনগুলোতে অভ্র মাঝে মাঝে ফোন করত, কখনো মেসেজ দিত, আজ আকাশ কেমন, কখনো বলতো, তোর পড়াশোনা কেমন চলছে। আমি উত্তর দিতাম ছোট ছোট করে, কিন্তু প্রত্যেকটা উত্তর যেন একটু একটু করে আমাকে তার জীবনে বুনে দিচ্ছিল। আর আমি বুঝতে পারলাম, ভালো লাগা কখনো হঠাৎ ঝড় হয়ে আসে না, কখনো কখনো সে ধীরে ধীরে বৃষ্টি হয়ে নেমে এসে মাটিকে ভিজিয়ে তোলে। মাস 2 পরে একদিন রাহুলদা আবার এলো, একা। আমি অবাক হয়ে বললাম, একা? অভ্রদা আসেনি? রাহুলদা হাসল, আসবে, তবে আগে তোমার সাথে একটু কথা আছে। আমার বুক ধরধর করতে লাগলো। রাহুলদা খুব শান্ত গলায় বলল, ঈশা, অভ্র তোকে পছন্দ করে, সে তোর কথা আমাকে বলেছে। আমি প্রথমে হেসেছিলাম, পরে বুঝেছি ও সিরিয়াস। তুই কি ভাবিস? আমি মাথা নিচু করলাম, গলা শুকিয়ে আসছিল। আমি ধীরে বললাম, আমি তাকে ভালো মানুষ মনে করি রাহুলদা, কিন্তু জীবন নিয়ে আমি তাড়াহুড়োর সিদ্ধান্ত নিই না। রাহুলদা বলল, ও তাড়াহুড়ো করছে না, শুধু জানতে চেয়েছে তুই তাকে জীবনে জায়গা দিতে পারবি কি।
আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, জায়গা দেওয়া মানেই সাহস, আর সাহসটা যদি সত্য হয় আমি চেষ্টা করতে পারবো। রাহুলদা হেসে বলল, এই কথাটাই সে শুনতে চেয়েছিল। আমি লজ্জা পেলাম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি অভ্র দাঁড়িয়ে, হাতে আবার একটা ছোট্ট টব। হাসি মুখে বলল, শুরুটা একা না থাকুক ভেবে আরেকটা এনেছি। আমি জিজ্ঞেস করলাম, এর নাম কি? অভ্র বলল, তুই নাম দে। আমি বললাম, নাম হবে ভরসা, কারণ শুরু টিকে থাকে ভরসায়। অভ্র চোখ নরম করে বলল, তাহলে ভরসাটা কি আমার ওপরও হবে? আমি হালকা করে মাথা নেড়ে বললাম, ভরসা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু একবার হলে ভাঙে না। অভ্র কিছু বলল না, শুধু এমনভাবে তাকালো যেন আমার কথাটাকে বুকের ভিতর ভাঁজ করে রাখছে। রাহুলদা হাসতে হাসতে বলল, আচ্ছা আমি তাহলে চললাম, তোরা কথা বল, বলে সে ভেতরে না ঢুকেই বেরিয়ে গেল। আমি আর অভ্র উঠোনে বসে থাকলাম। বাতাস নরম, বিকেলের আলো সোনালি। অভ্র ধীরে বলল, ঈশা, আমি তোকে কখনো চাপ দিতে চাই না, কিন্তু সত্যি কথা বলতে চাই। আমি চুপ করে তাকালাম। সে বলল, তুই আমার কাছে শুধু রাহুলের কাজিন না, তুই এমন একজন যার কাছে গেলে শান্ত লাগে। আমি জানি না এটা কি নামে ডাকবো, কিন্তু আমি সেটা হারাতে চাই না। আমি ধীরে বললাম, যা শান্তি দেয় তাকে হারানোর ভয় সত্যিই থাকে। অভ্র বলল, তাহলে চল আমরা দুজনেই সাবধানে আগাই। আমি মাথা নাড়লাম, হ্যাঁ সাবধানে। সেদিন কোনো বড় প্রতিশ্রুতি হলো না, কোনো নাটকীয় কথা হলো না, শুধু দুজন মানুষ নিজেদের গতি মিলিয়ে একটি পথ ভাবল। আর আমার মনে হলো এটাই সবচেয়ে সুন্দর শুরু, যেখানে তাড়া নেই, লোভ নেই, শুধু সম্মানের সাথে ভালো লাগাকে বড় হতে দেওয়া আছে। আমার গল্প এখানেই শেষ নয়, এটা আসলে শুরু। শুরু আর ভরসা দুটি টব যেমন উঠোনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, তেমনি আমার জীবনে অভ্রর উপস্থিতি ধীরে ধীরে পাশাপাশি দাঁড়াতে শুরু করেছে। আমি জানি না সামনে কি হবে, কিন্তু আমি এটুকু জানি, যে ভালোবাসা সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা মানুষকে ছোট করে না, বড় করে। আর আমি ঈশা, সাদামাটা কলেজ পড়ুয়া মেয়ে, এখন বুঝতে শিখছি জীবনের সবচেয়ে শান্ত গল্পগুলোই অনেক সময় সবচেয়ে গভীর হয়। শুরু আর ভরসা টব দুটো উঠোনে পাশাপাশি রেখে সেদিন সন্ধ্যাটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল। অভ্র চলে যাওয়ার সময় কিছু অতিরিক্ত কথা বলল না, কিন্তু যাওয়ার আগে বারান্দার ধারে দাঁড়িয়ে একবার আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, যেটা কোনো প্রশ্ন না, কোনো দাবি না, শুধু একটা নিশ্চিন্ত উপস্থিতি। আমি দরজা বন্ধ করে অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার ভেতরে যেন নতুন করে বাতাস ঢুকছে, একটা শান্ত, সাবধানী বাতাস। পরের দিনগুলো আবার নিয়মিত কেটে যেতে লাগলো। ক্লাস, নোট, লাইব্রেরি, বাড়ি সব আগের মতোই, কিন্তু আগের মতো ছিল না আমার মন। আমি পড়ার মাঝে হঠাৎ দেখতাম অভ্রর নাম ভেসে উঠছে স্ক্রিনে, বা ক্লাস কেমন গেল, বা আজ আকাশটা কেমন। আমি উত্তর দিতাম ছোট ছোট করে, ভালো, মেঘলা। থেকিস ভালো। তবু ওই ছোট ছোট শব্দের ভেতরে একটা দীর্ঘ নীরব কথোপকথন যেন নিজে থেকেই তৈরি হচ্ছিল। মা বাবা সব দেখেও কিছু বলতেন না, হয়তো তারা বুঝতেন কিছু অনুভবকে জোর করে নাম দেওয়া যায় না, তাকে সময় দিতে হয়। একদিন সকালে মা চা দিতে দিতে বললেন, ঈশা, অভ্র ছেলেটা তো মাঝে মাঝেই ফোন করে, তাই না? আমি একটু লাজুকভাবে বললাম, হ্যাঁ করে। মা খুব শান্ত গলায় বললেন, ভালো ছেলে মনে হয়, কিন্তু তুই সবচেয়ে আগে নিজের পড়াশোনাটা শেষ কর। জীবনে কোনো সিদ্ধান্ত হলে সেটা তোর ভিতরের শান্তি দেখে নিবি। আমি মাথা নেড়ে বললাম, আমি জানি মা। মা আমার কপালে হাত রেখে বললেন, তুই যেমন, তোর প্রেমও যেন সেভাবেই সাদাসিধে থাকে। মায়ের কথা শুনে আমি হেসে ফেললাম। সাদামাটা একটা প্রেম, কে জানে, হয়তো সেটাই সবচেয়ে নিরাপদ। দিনগুলো গড়িয়ে মাসখানেক চলে গেল। আমাদের কথা চলছিল, কখনো হাসি, কখনো নীরবতা। অভ্র কখনো একবারও এমন কিছু বলল না যাতে আমার ভেতরে অস্বস্তি জাগে, বরং যেদিন আমি ডিস্টার্ব থাকতাম সে যেন সেটা দূর থেকেও বুঝে যেত। একদিন কলেজের একটা প্রেজেন্টেশন নিয়ে খুব টেনশনে ছিলাম, মাথায় কিচ্ছু ঢুকছিল না। আচমকা অভ্র ফোন দিল। আমি ধরতেই সে বলল, তোর গলা শুনে মনে হচ্ছে আজ মনটা ভারী। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, বলতে ইচ্ছে হলে বলিস, না হলে চুপ থাকলেও আমি শুনব। আমি নিজের অজান্তেই সব বলে ফেললাম।
আমার ভয়, প্রেজেন্টেশন খারাপ হলে কি হবে, বন্ধুদের সামনে ছোট লাগবে, সব। অভ্র খুব কম কথা বলল, শুধু বলল, তুই পারবি ঈশা, তোর ভেতরের শান্ত মানুষটা কখনো তোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। অদ্ভুতভাবে কথাটা শুনে আমার বুক হালকা হয়ে গেল। আমি বললাম, ধন্যবাদ। সে হেসে বলল, ধন্যবাদ না, এটা তো তোরই শক্তি। পরদিন প্রেজেন্টেশন সত্যি ভালো হলো। আমি বাসায় ফেরার পথে মনে মনে ভাবছিলাম, একজন মানুষ কত কম কথা বলে কত বড় ভরসা দিতে পারে। এরপর একদিন রাহুলদা আমাদের বাসায় আবার এলো। এবার শুধু কাজের কথা নয়, তার চোখে একটা আলাদা আনন্দ ছিল। সে বাবা মায়ের সাথে গল্প করছিল আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, যেন কোনো গোপন কথার সাক্ষী হচ্ছে। আমি বুঝে গিয়েছিলাম সে সব জানে, তবু সে কোনো চাপ দিচ্ছিল না, বরং তার উপস্থিতিটা আমাকে আরও নিশ্চিন্ত লাগছিল। কারণ আমি জানতাম আমার পরিবার এই ব্যাপারটাকে তাড়াহুড়ো করে না, তারা আমাকে সময় দেবে। সেই সন্ধে অভ্র এলো। বাবা তাকে দেখে স্বাভাবিকভাবেই খুশি হলেন, বললেন, আয় অভ্র, বস, রাহুল তোকে অনেক কথা বলে। অভ্র বিনয়ের সাথে বসে কথা বলল। বাবার সাথে তার কথাবার্তা ছিল খুব পরিষ্কার, ভদ্র। সে নিজের পড়াশোনা, প্রজেক্টের কথা বলল। বাবা মাঝে মাঝে তার দিকে তাকিয়ে সন্তুষ্ট মাথা নাড়ছিলেন। আমি চুপচাপ চা নাস্তা এগিয়ে দিলাম। অভ্র যখন কাপটা নিল, চোখ উঠে আমার দিকে তাকালো। সে তাকানোতে ছিল এমন একটা সম্মান, যেন সে বুঝিয়ে দিচ্ছে, তোর ঘরে আমি অতিথি, আর তোকে আমি তার চেয়েও বেশি সম্মান করি। সন্ধ্যের পরে রাহুলদা একটা কাজের কথা বলে বাইরে গেল। বাবা ফোন ধরতে অন্য ঘরে গেলেন, মাগ রান্নাঘরে। উঠোনে আমি আর অভ্র একা বসে রইলাম। বাতাস হালকা ঠান্ডা, শুরু আর ভরসা টব দুটো পাশে। অভ্র হঠাৎ আস্তে গলায় বলল, ঈশা, আজ তোদের বাড়িতে আসতে একটু ভয় হচ্ছিল। আমি অবাক হয়ে বললাম, ভয় কেন? সে চোখ নামিয়ে বলল, কারণ এখন আমি শুধু রাহুলের বন্ধু হয়ে আসিনি, আমি জানি তোর চোখে আমি কি হয়ে দাঁড়াচ্ছি। আমি কোনো জবাব দিতে পারলাম না। অভ্র আবার বলল, আমি তোর পরিবারকে সত্যি সম্মান করি। তোর বাবার সামনে বসে কথা বলতে গিয়ে মনে হচ্ছিল আমি কোনো কাঁচা কথা বললে তোর কাছে ছোট হয়ে যাব। তার এই সরল স্বীকারোক্তি শুনে আমি হালকা হাসলাম। তুমি তো এমন কিছু বলো না যাতে কেউ ছোট হয়। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, আমি চেষ্টা করি, কারণ আমি জানি যেই সম্পর্ক সম্মান ছাড়া শুরু হয় সেই সম্পর্ক একদিন গুড়িয়ে যায়। আমি চুপ করে শুরু গাছটার পাতায় আঙ্গুল বুলালাম। অভ্র খুব আস্তে গলায় বলল, ঈশা, আমি জানি তুই সাবধানী, তুই তাড়াহুড়ো করিস না, কিন্তু আমি একটা কথা ঠিক করে ফেলেছি, আমি তোর পাশে আছি, তুই যেমন আছিস সেভাবেই। তুই যদি আগে পড়াশোনা শেষ করতে চাস, আমি অপেক্ষা করব। আমি একটু অবাক হয়ে বললাম, তুমি এত নিশ্চিন্তভাবে অপেক্ষা করতে পারবে? অভ্র হেসে বলল, যে মানুষকে ঠিক মনে হয় তার জন্য অপেক্ষা করাটা ক্লান্তি না, শান্তি। কথাটা শুনে আমার বুকের ভেতর একটা ছোট্ট পাখি ডানা ঝাপটালো, আর আমি ধীরে বললাম, আমি তোমার অপেক্ষা নষ্ট করতে চাই না। অভ্র বলল, তুই নষ্ট করবি না, কারণ তুই নিজেও অপেক্ষার মূল্য জানিস। সেই রাতটা খুব শান্ত ছিল, কোনো বড় ঘোষণা, কোনো চমক কিছুই হলো না। শুধু দুজন মানুষ নিজেদের জায়গা থেকে একটু একটু করে কাছে থাকার সিদ্ধান্ত নিল। আমি জানতাম এটাই আমার মতো মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ পথ। কিন্তু জীবন সবসময় শুধু শান্তিতে থাকে না। কিছুদিন পর কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো। আমি নাচ গান তেমন করি না, কিন্তু আবৃত্তি আর উপস্থাপনায় আমাকে সব সময় ডাকা হয়। সবার অনুরোধে রাজি হলাম। রিহার্সাল চলতে লাগলো বিকেলবেলা। একদিন রিহার্সাল শেষে বেরোতেই দেখি গেটের পাশে অভ্র দাঁড়িয়ে। আমি চমকে বললাম, তুমি এখানে? অভ্র হেসে বলল, রাহুল বলেছিল আজ তোর রিহার্সাল আছে, ভাবলাম তোকে বাড়ি পৌঁছে দিই। আমি একটু লজ্জা পেলাম। কলেজের বন্ধুরা দূর থেকে তাকাচ্ছিল। আমি তাকিয়ে হেসে বললাম, চলো। আমরা হাঁটতে হাঁটতে বেরোলাম। রাস্তার পাশের দোকানগুলো আলো জ্বেলে বসেছে, বিকেলের শেষ রোদটা গাছের ছায়ায় ভেঙে পড়ছে। হাঁটতে হাঁটতে অভ্র বলল, আজ তোর কথা শুনে বুঝলাম তুই মঞ্চে খুব আত্মবিশ্বাসী। আমি বললাম, স্টেজে গেলে ভয়টা অন্যভাবে কমে যায়। অভ্র বলল, তোর জীবনেও কি স্টেজের মতো কখনো ভয় কমে যাবে? আমি থেমে তাকালাম। ভয়? অভ্র একটু মৃদু হাসল। ভয় মানে দ্বিধা। তুই জানিস তুই চাইলেই খুব কাছে আসতে পারিস, আবার তুই জানিস তুই সাবধানও থাকতে চাস। আমি তোর দ্বিধাকে দোষ দিই না, আমি শুধু চাই তুই জানে নিজের সাথে সৎ থাকিস। আমি ধীরে বললাম, আমি সৎ থাকতে চাই,
কিন্তু কখনো কখনো নিজের ভেতরটা বোঝাও কঠিন। অভ্র বলল, তাতে সমস্যা নেই, আমি তোকে বোঝাতে চাই না, আমি শুধু তোমাকে সময় দিতে চাই। সেই কথাটার পর আমাদের হাঁটা আরও ধীরে হলো। আমি মনে মনে ভাবলাম, কেমন মানুষ যে নিজের ভালো লাগাকে জোর করে চাপিয়ে দেয় না, বরং তাকে সময়ের হাতে তুলে দেয়। এই ভাবনাটা আমাকে আরও নরম করে দিল। ঘরে ফেরার পথে অভ্র একটা ছোট দোকানের সামনে থামল, বলল, 1 মিনিট দাঁড়াস। ভিতরে গিয়ে একটা ছোট্ট খাতা কিনে আনলো, আমাকে দিয়ে বলল, তুই তো লিখতে ভালোবাসিস, এটা রাখ। আমি অবাক হয়ে বললাম, এত ছোট জিনিস কেন? অভ্র বলল, ছোট জিনিসেই তো বড় কথা থাকে। তুই যখন যা অনুভব করিস এখানে লিখে রাখ, কখনো মনে হলে আমাকেও শোনাবি। আমি খাতাটা হাতে নিয়ে মৃদু বললাম, তোমাকে সব শোনাতে পারবো তো? অভ্র খুব স্বাভাবিক গলায় বলল, তুই যা চাইবি তাই শোনাবি, আমি তোর মানা করা সীমারেখাটাও সম্মান করব। আমার চোখে পানি এসে গেল, কিন্তু আমি লুকিয়ে ফেললাম। অভ্র হয়তো বুঝল, তবুও কিছু বলল না। সেই রাতেই খাতাটা খুলে আমি লিখলাম, ভালোবাসা যদি কোনো জোর না হয়, যদি কোনো তাড়া না হয়, তবে সেটাই হয়তো সত্যি ভালোবাসা। আর অভ্র ঠিক তেমনই। দিন গড়াতে লাগলো, আমাদের সম্পর্ক ধীরে ধীরে একটা স্পষ্ট রূপ নিতে শুরু করলো। কেউ বড় করে নাম দিল না, কিন্তু সবাই বুঝতে লাগলো এটা শুধু পরিচয় না। রাহুলদা যখনই আসতো মজা করে বলতো, ওই যে তার উঠোনে এখন 2টো গাছ আছে, একটা শুরু একটা ভরসা, আর মাঝখানে তোদের গল্প। আমি লজ্জা পেতাম, অভ্র হাসত। বাবা মাও হেসে ফেলতেন। এক সন্ধ্যায় মা আমাকে আলাদা করে ডেকে বললেন, ঈশা, তুই কি চাস? আমি চুপ করে রইলাম। মা আবার বললেন, অভ্র যদি তোকে পছন্দ করে, তুই যদি তাকে ভালো মানুষ মনে করিস, তাহলে একদিন কিছু একটা ঠিক করতে হবে, কিন্তু তুই যা চাইবি আমরা তোর পাশে থাকব। আমি ধীরে বললাম, মা, আমি এখনো পড়াশোনা শেষ করিনি, আমি চাই আগে সেটা শেষ হোক। মা মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে অভ্রকে এটা জানাস। আমি বললাম, সে জানে মা। মা হেসে বললেন, তাহলে ভয় কিসের? ভয়টা আসলে অভ্রকে নিয়ে নয়, নিজেকে নিয়ে। আমি জানতাম জীবনে কোনো সম্পর্ক টিকতে হলে শুধু ভালো লাগা যথেষ্ট না, দায়িত্ব, ধৈর্য, বোঝাপড়া লাগে। আর আমি নিজেকে সেই জায়গায় তৈরি করতে চাইছিলাম। সেটাই অভ্র বুঝছিল, তাই সে চাপ দিচ্ছিল না। এরপর একদিন অভ্র ফোনে বলল, ঈশা, কাল একটা ছোট অনুষ্ঠান আছে আমাদের প্রজেক্ট টিমের, সবাই পরিবার সহ আসবে, তুই কি আসবে? আমি একটু দ্বিধায় ছিলাম। তোমাদের অফিসের? অভ্র বলল, হ্যাঁ, কিন্তু এটা খুব সাধারণ, তুই চাইলে রাহুলকেও সঙ্গে নিতে পারিস। আমি ভাবলাম এটা হয়তো একটা স্বাভাবিক সামাজিক মুহূর্ত, যেখানে আমি অভ্রকে নতুন চোখে তার পরিবেশে বুঝতে পারবো, তাই রাজি হলাম। পরদিন বিকেলে আমরা গেলাম, রাহুলদা সঙ্গে ছিল। অভ্র আমাকে খুব স্বাভাবিকভাবে পরিচয় করিয়ে দিল, এটা ঈশা, আমার বন্ধু। শব্দটা ছোট, কিন্তু তার চোখে ছিল অন্য অর্থ। আমি হালকা হাসলাম। অনুষ্ঠানটা খুব সাধারণ, কিছু কথা, কিছু মিউজিক, চা নাস্তা। অভ্রর বন্ধুদের সাথে পরিচয় হলো, তারা অভ্রকে নিয়ে মজা করল। অভ্র, তুই তো খুব সিরিয়াস মানুষ, আজ এত হাসছিস কেন? অভ্র তাকিয়ে হাসে বলল, কারণ আজ ভালো মানুষ এসেছে। আমি লজ্জায় মাথা নুয়ে ফেললাম। রাহুলদা পাশ থেকে হাসি চাপতে পারছিল না। সেই অনুষ্ঠানের পর ফেরার পথে অভ্র খুব শান্ত গলায় বলল, আজকে তোকে আমার দুনিয়াটার একটা অংশ দেখাতে চেয়েছিলাম। আমি বললাম, ভালো লেগেছে, সবাই ভালো। অভ্র বলল, তোর ভালো লাগা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি ধীরে বললাম, আমারও তোমার শান্তিটা গুরুত্বপূর্ণ। অভ্র থেমে তাকালো, তাহলে আমরা দুজনেই সমান? আমি মৃদু হাসলাম। সেই দিন রাতে বাসায় ফিরে আমি বুঝলাম আমি আর দূরে দাঁড়িয়ে নেই, আমি ধীরে ধীরে এই গল্পের ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু ঠিক যেমনটা আমি চাইতাম, শান্তভাবে, নিরাপদভাবে। আমার সামনে এখনো পড়াশোনা আছে, সামনে ভবিষ্যতের সিদ্ধান্ত আছে, কিন্তু আজ আমি জানি এই পথটা আমি একা হাঁটছি না। পাশে একটা মানুষ আছে যে আমার গতি বুঝে হাঁটে, যে আমাকে তাড়া দেয় না, বরং আমার সাথে তাল মিলিয়ে এগোয়। আর উঠোনের শুরু আর ভরসা গাছ দুটো বড় হতে হতে যেন যেন প্রতিদিন আমাকে মনে করিয়ে দিচ্ছে, ভালোবাসা শুধু হঠাৎ নেমে আসা ঝড় নয়, ভালোবাসা কখনো কখনো ধীরে ধীরে গড়ে ওঠা একটা ঘর। অনুষ্ঠানের সেই দিনটার পর থেকে আমার ভেতরের দ্বিধাটা যেন একটু একটু করে পাতলা হতে লাগলো। অভ্রের পাশে দাঁড়িয়ে আমি প্রথমবার টের পেলাম
ভালোবাসা মানে কেবল ভালো লাগা নয়, ভালোবাসা মানে নিজের মানুষটার ছোট ছোট জগৎকে আপন করে নেওয়া। ওর বন্ধুদের সঙ্গে পরিচয়, ওর কাজের কথা, ওর স্বপ্ন, সব মিলিয়ে অভ্রকে যেন আমি নতুনভাবে দেখলাম। আর সেই দেখা আমাকে ভয় না দিয়ে বরং একরকম শান্ত ভরসা দিল। পরদিন কলেজে যেতে যেতে মাথার ভেতর তার কথাগুলোই ঘুরছিল। তোর ভালো লাগা আমার কাছে গুরুত্বপূর্ণ। কথাটা শুনলে মনে হয় মানুষটা আমাকে কখনো জোর করবে না, আর যার কাছে জোর নেই তার কাছে ভয়ও কমে যায়। কলেজের দিনগুলো তখন খুব ব্যস্ত, পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। আমি লাইব্রেরিতে বেশি সময় কাটাতাম, চুপচাপ পড়তাম, কিন্তু মাঝে মাঝে ফোনে হালকা একটা মেসেজ আসতো, পানি খেয়েছিস, খেয়াল রাখিস, ব্যস্ত থাকলেও একটু হাসিস। আমি উত্তর দিতাম, হ্যাঁ, তুইও ভালো থাকিস। সেই ছোট কথাগুলোই যেন আমার পড়ার ক্লান্তি কমিয়ে দিত। একদিন বিকেলে ক্লাস শেষ করে লাইব্রেরি থেকে বেরোচ্ছি। আকাশ তখন কেমন ধূসর, বৃষ্টি নামবে নামবে ভাব। হঠাৎ দেখি গেটের পাশে এক ছাতা হাতে অভ্র দাঁড়িয়ে। আমি অবাক হয়ে বললাম, তুমি এখানে? অভ্র মুচকি হেসে বলল, আজকে মনে হচ্ছিল তোর দিনটা একটু ভারী হবে। আমি থমকে গেলাম। তুমি কি করে বুঝলে? অভ্র বলল, তোর কণ্ঠে আজ সকালে একটু ক্লান্তি ছিল, তাই এলাম। আমি কিছু বললাম না, শুধু মনে হলো এই মানুষটা আমার অল্প অল্প শব্দে মন পড়ে ফেলতে শিখে গেছে। আমরা রাস্তায় হাঁটছিলাম, বৃষ্টি হালকা ফোঁটা ফোঁটা নামতে শুরু করলো। অভ্র ছাতাটা আমার দিকে একটু বেশি ঝুঁকিয়ে দিল, নিজে একটু ভিজল, তবু আমাকে ভিজতে দিল না। আমি বললাম, তুমি ভিজে যাচ্ছ? সে বলল, ভিজে গেলে কি হবে, তুই তো ভিজবি না। কথাটা শুনে বুকের ভিতর কেমন একটা নরম ঢেউ উঠল। এটা কোনো সিনেমার ডায়লগ না, এটা খুব সাধারণ একটা ভালোবাসার ভাষা। হাঁটতে হাঁটতে অভ্র বলল, ঈশা, পরীক্ষা কবে থেকে? আমি বললাম, আর 2 সপ্তাহ পরে। অভ্র বলল, তোর কোনো সাহায্য লাগলে বলিস, আমি পারলে ব্যবস্থা করব। আমি হেসে বললাম, তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ো, আমার তো আর তোমার সাবজেক্ট না। অভ্র বলল, তবু পড়ার সময়টা বোঝা যায়। আমি শুধু চাই তুই নিজের ওপর বিশ্বাস রাখিস। আমি চুপ করে মাথা নেড়ে দিলাম। কেউ যখন নির্দ্বিধায় বিশ্বাস দিতে পারে, তখন নিজের ওপর বিশ্বাস রাখা সহজ হয়ে যায়। সেদিন বাড়ি ফিরে আমি খাতাটা খুলে লিখলাম, কেউ যদি আমার ক্লান্তি বুঝে ছাতা হাতে দাঁড়ায়, আমি কি তাকে আমার ভেতরে জায়গা দিতে ভুল করব? পরীক্ষা যত কাছে আসছিল, রাহুলদাও তত কম আসছিল, কারণ সে জানত আমি ব্যস্ত। অভ্রও বুঝত, তাই সে বেশি ফোন করত না, কিন্তু সপ্তাহে 1-2 দিন ছোট করে বলতো, আজ কেমন গেল? আমি শুধু বলতাম, ভালো। অভ্র হেসে বলতো, ভালো থাকলেই চলবে, বাকিটা সময় বুঝে আসবে। তার এই সময় বোঝার মনটাই আমাকে আরও বেশি আপন করে তুলছিল। এদিকে বাড়িতে মা বাবা খুব শান্তভাবে সব সামলাচ্ছিলেন। কেউ কোনো প্রশ্ন করতেন না, কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতেন না, কিন্তু আমি বুঝতাম তারা অপেক্ষা করছেন আমার জন্য, আমার কথার জন্য। সেই অপেক্ষাটা আমাকে ভয় দেখাতো না, বরং দায়িত্ব মনে করাতো। এক রাতে মা আমার ঘরে এসে বসলেন। আমি পড়ছিলাম। মা বললেন, একটু বিরতি নে। আমি বই বন্ধ করলাম। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঈশা, তুই বড় হচ্ছিস, তোর জীবনে সিদ্ধান্ত আসবে। আমি শুধু বলতে চাই, যে মানুষটা তোর পাশে থাকবে সে যেন তোকে সম্মান করে। অভ্র তোকে সম্মান করে, এটা আমি দেখেছি। আমি মাথা নিচু করে বললাম, মা, আমি জানি। মা আবার বললেন, তুই যদি তাকে পছন্দ করিস, তুই যদি তার কাছে শান্তি পাস, তাহলে ভয় পাস না। তবে আগে নিজের পা শক্ত কর, পড়াশুনো শেষ কর। আমি মায়ের হাত ধরে বললাম, আমি সেটাই চাই মা। মা হেসে বললেন, তাহলে তো সব ঠিক। মায়ের কথার পর আমার মন আরও পরিষ্কার হলো। আমি বুঝলাম আমার পথ ঠিক আছে, আমাকে শুধু নিজের সময় মতো এগোতে হবে। পরীক্ষা শুরু হলো। আমি প্রথম দিন খুব টেনশনে ছিলাম। বের হওয়ার আগে অভ্র একটা মেসেজ দিল, ভয় পাবি না, তুই যা জানিস সেটাই তোর শক্তি। আমি মোবাইলটা বুকের কাছেই রেখে বের হলাম। পরীক্ষা ভালো হলো, প্রতিদিনই ভালো হতে লাগলো। যতদিন যাচ্ছিল আমি ততটা আত্মবিশ্বাসী হচ্ছিলাম।
শেষ পরীক্ষার দিন বিকেলে বেরিয়ে দেখি কলেজ গেটের পাশে অভ্র আর রাহুলদা দাঁড়িয়ে, হাতে একটা ছোট্ট প্যাকেট। আমি কাছে যেতেই রাহুলদা বলল, আয় আয়, আজ তো বড় দিন, পরীক্ষা শেষ। অভ্র হাসল, তোর জন্য একটা ছোট্ট উপহার। আমি অবাক হয়ে বললাম, কি উপহার? অভ্র প্যাকেটটা দিল। খুলে দেখি একটা সাদা শাড়ি, খুব সাধারণ কিন্তু খুব সুন্দর। আমি থমকে গেলাম, এইটা কেন? অভ্র আসতে বলল, তুই তো সবসময় সাদামাটা থাকিস, ভাবলাম এই সাদা শাড়িটা তোর মতোই শান্ত। কথাটা শুনে আমি লাজুক হয়ে গেলাম। রাহুলদা হেসে বলল, আরে ঈশা, এটা কোনো বড় কথা না, তুই শুধু ধন্যবাদ বল। আমি শাড়িটা হাতে নিয়ে বললাম, ধন্যবাদ, কিন্তু এটা অনেক সুন্দর। অভ্র বলল, তুই যে পরবি সেটাই এই সৌন্দর্য। আমরা তিনজনই হাঁটছিলাম বাড়ির দিকে। রাস্তাটা হঠাৎ খুব আপন লাগছিল, যেন এই শহরটাই আমাকে নতুন করে আশ্রয় দিচ্ছে। বাড়ি ফিরে মা শাড়ি দেখে মৃদু হাসলেন, বললেন, সুন্দর। আমি লজ্জায় কিছু বললাম না, কিন্তু মা ঠিকই বুঝে গিয়েছিলেন এই শাড়ির ভেতরে উপহারের চেয়েও বড় কিছু আছে। একটা ইঙ্গিত, একটা সম্মান, একটা ধীরে ধীরে বড় হতে থাকা সম্পর্ক। সেদিন রাতেই আমি অভ্রকে ফোন করলাম, বললাম, শাড়িটা খুব সুন্দর। অভ্র বলল, তোর ভালো লাগলেই হলো। আমি একটু থেমে বললাম, তুমি এত সাবধানে আমার পাশে আছো কেন? অভ্র নরম গলায় বলল, কারণ তুই আমার কাছে দামি ঈশা, দামি জিনিসকে সবসময় সাবধানে ধরতে হয়। কথাটা শুনে আমার বুক ধক করে উঠল। আমি চুপ করে গেলাম। অভ্রও চুপ থাকল, কিন্তু সেই চুপের ভেতরেই যেন দুজনেই বুঝে নিলাম আমাদের গল্পটা এখন আর শুধু উঠোনে বসে বলা কিছু কথা নয়, এটা ধীরে ধীরে বাস্তব জীবনের পথেও হাঁটতে শুরু করেছে। এরপর কয়েকদিন কেটে গেল, রেজাল্ট বের হওয়ার কথা। আমি অপেক্ষায় ছিলাম, ভয় আর উত্তেজনা মিলিয়েছিলাম। এক বিকেলে রেজাল্ট বেরোলো, আমি ভালো রেজাল্ট করেছি। বাড়ি ফিরে বাবা মাকে দেখালাম। বাবা খুশি হয়ে বললেন, আমার মেয়ে পারবে, আমি জানতাম। মা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, এটাই তোর প্রথম ধাপ ঈশা। ঠিক তখন দরজায় কলিং বেল। আমি দরজা খুলতেই দেখি অভ্র আর রাহুলদা দাঁড়িয়ে, হাতে মিষ্টির বাক্স। রাহুলদা বলল, শুনেছি রেজাল্ট ভালো হয়েছে, তাই মিষ্টি। আমি হেসে বললাম, ভেতরে আসো। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, আমি তোর উপর বিশ্বাস করেছিলাম। আমি মৃদু হেসে বললাম, তোমার বিশ্বাসটা কাজে লাগলো। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে বসে মিষ্টি খেলাম। বাবা অভ্রকে লক্ষ্য করে স্বাভাবিক গলায় বললেন, অভ্র, তুই তো ঈশার পাশে ভালোভাবে ছিলি, ধন্যবাদ। অভ্র মাথা নিচু করে বলল, এটা ধন্যবাদ পাওয়ার মতো কিছু না কাকু, ঈশা নিজের পরিশ্রমেই করেছে। বাবা মৃদু হাসলেন, যেন তিনি বলছিলেন, ভালো ছেলে। রাহুলদা বাইরে গেল ফোন ধরতে। মা রান্নাঘরে গেলেন। উঠোনে আমি আর অভ্র আবার একা। শুরু আর ভরসা গাছ দুটো বড় হয়েছে, পাতাও ঘন। অভ্র আসতে বলল, ঈশা, এখন তুই কি করতে চাস? আমি বললাম, আরও পড়তে চাই, মাস্টার্স করতে চাই। অভ্র বলল, আমি চাই তুই যা স্বপ্ন দেখিস সেটা পূরণ করিস। আমি অবাক হয়ে বললাম, তুমি বাধা দেবে না? অভ্রম হেসে বলল, বাধা? তোর স্বপ্নই তো আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি ধীরে বললাম, তুমি সত্যি অদ্ভুত মানুষ অভ্র। অভ্র বলল, অদ্ভুত না, আমি শুধু চাই তুই নিজের জীবন নিজের মতো করে গড়িস। আমি যদি তোর জীবনে থাকি, সেটা হবে তোর পাশে হাঁটা, তোর সামনে দাঁড়ানো না। সেই কথাটার পর আমি আর সন্দেহ করতে পারলাম না। আমার ভেতরের ভয়, দ্বিধা সব যেন একটু একটু করে নরম হয়ে গেল। আমি ধীরে বললাম, তুমি কি সত্যি আমার পাশে থাকতে চাও? অভ্র চোখ তুলে বলল, লুকিয়ে নয়, স্পষ্টভাবে বলছি, হ্যাঁ। এক মুহূর্ত নীরবতা। তারপর আমি খুব আস্তে বললাম, তবে আমি চাই সবকিছু খুব শান্তভাবে এগোক, পড়াশুনো শেষ করি, তারপর। অভ্র মৃদু হেসে বলল,
আমি তো আগে থেকেই বলেছি আমি অপেক্ষা করতে পারি। আমি বললাম, অপেক্ষা করাটা কি কষ্ট হবে না? অভ্র বলল, কষ্ট তখনই হয় যখন মানুষ সন্দেহে অপেক্ষা করে। আমি ভরসায় অপেক্ষা করব। আমি মাথা নিচু করে হাসলাম, আর মনে হলো আমার জীবনে হয়তো সত্যি একটা সাদাসিধে কিন্তু গভীর ভালোবাসার গল্প তৈরি হচ্ছে, যে গল্পে তাড়া নেই, ভয় নেই, অপমান নেই, শুধু ভরসা আছে, সম্মান আছে, আর পাশাপাশি হাঁটার শান্ত প্রতিশ্রুতি আছে। এখান থেকেই আমাদের নতুন অধ্যায় শুরু। একে আমি তখন বুঝেও বুঝিনি পুরোপুরি। শুধু মনে হচ্ছিল জীবনের একটা দরজা ধীরে ধীরে খুলছে। দরজাটা এত আস্তে খুলছে যে শব্দও হচ্ছে না, কিন্তু ভেতর থেকে একটা উষ্ণ আলো বেরোচ্ছে। আর সেই আলোর ভিতরেই আমি অভ্রকে দেখতে পাচ্ছিলাম, একজন মানুষ যে তাড়াহুড়ো জানে না, জোর জানে না, শুধু সম্মান জানে। রেজাল্টের আনন্দর দিনটার পর অভ্র আবার কলকাতা ফিরে গেল। তার প্রজেক্ট শেষ, ক্লাসও শুরু। কিন্তু এবার ফিরে যাওয়ার হাওয়া আমার কাছে আগের মতো ঠান্ডা লাগলো না, কারণ এবার আমরা দুজনেই জানতাম এটা দূরত্ব নয়, এটা সময়। সময়ের ভেতর দিয়েই তো সব বড় হয়। কলকাতা পৌঁছে সে রাতে অভ্র মেসেজ দিল, ঈশা, আজ ট্রেনে বসে মনে হচ্ছিল তোর উঠোনটা আমার নিজের উঠোন। আমি পড়ছিলাম, মেসেজটা দেখে হেসে ফেললাম। লিখলাম, উঠোনটা তোমারও, তবে গাছ দুটোর দায়িত্ব তোমারই দেখতে হবে। অভ্র সাথে সাথে উত্তর দিল, দায়িত্ব নিতে ভয় নেই, যদি তুই পাশে থাকিস। আমার বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। আমি লিখলাম, পাশে থাকব, শান্ত থাকলে। অভ্র লিখল, শান্তিই তো আমার সবচেয়ে বড় ঠিকানা। এভাবেই আমাদের দিনগুলো চলতে লাগলো। অভ্র ব্যস্ত, আমি ভর্তি ফর্ম আর কোচিং নিয়ে ব্যস্ত। তবু ছোট ছোট কথায়, ছোট ছোট খোঁজে আমরা একে অপরকে জড়িয়ে লাগতাম। কখনো সে আমার ক্লাস শেষ হওয়ার সময় জিজ্ঞেস করত, খেয়েছিস? কখনো আমি তাকে জিজ্ঞেস করতাম, আজ প্রজেক্ট কেমন? আমরা যেন দুজনেই বুঝে গিয়েছিলাম, সম্পর্ককে বড় করতে বড় বড় কথার দরকার হয় না, দরকার হয় নিয়মিত উপস্থিতির। মাস্টার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি শুরু করলাম। কলেজের কয়েকজন বন্ধু বলল, এত পড়াশোনা করে কি করবি? বিয়ে করে ফেল, জীবন সেটেলড। আমি শুধু হেসে বলতাম, আমি আগে নিজের জায়গাটা সেটেল করব, তারপর বাকি। তারা হাসত, কেউ কেউ কটাক্ষ করত, কিন্তু এখন আমি কটাক্ষের ভয় পাই না, কারণ অভ্র আমাকে বুঝিয়েছিল নিজের স্বপ্ন ছাগা ভালোবাসা আটকে যায়। ভর্তির পরীক্ষা দিলাম, আবার সেই পুরনো নার্ভাসনেস, আবার সেই অভ্রের নরম ভরসা। পরীক্ষার আগের রাতে ফোনে সে বলল, ঈশা, মনে রাখবি, তুই খালি পরীক্ষার ঘরে যাচ্ছিস না, তুই তোর নিজের ভবিষ্যতের কাছে যাচ্ছিস। আমি হেসে বললাম, তুমি তো কবিতা বলে ফেলছ। অভ্র বলল, তুই তো কবিতায় বানিয়ে দিস। আমি কিছু বললাম না, শুধু মনে হলো আমার ভয়টা একা একা হাঁটতে পারে না, কারণ কারো হাত কল্পনায় হলেও আমার কাঁধে আছে। পরীক্ষা ভালো হলো, তারপর অপেক্ষা। অপেক্ষা আমার কাছে নতুন কিছু না। জীবনের বেশিরভাগ জিনিসই তো অপেক্ষায় আসে, কিন্তু এবার অপেক্ষাটা ক্লান্ত করছিল না, কারণ অভ্র অপেক্ষাকে কেমন করে শান্তির মতো বানিয়ে রেখেছিল। এই সময়টাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। একদিন দুপুরে অভ্র ফোন করল, গলাটা একটু ভারী, বলল, ঈশা, তোর সাথে একটা কথা আছে। আমি বললাম, বল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বাবা মা তোকে দেখতে চায়। আমার বুকটা ধক করে উঠল। দেখতে চায় মানে? অভ্র খুব শান্তভাবে বলল, মানে তারা আমার কথা শুনেছে, আমি তোদের উঠোনের গল্প বলেছি, তারা ভাবছে যদি তুই আর আমি দুজনেই ঠিক মনে করি, তারা একদিন তোদের বাড়িতে আসবে। আমি কিছুক্ষণ কথা খুঁজে পেলাম না, কারণ এটা বড় একটা ধাপ। আমি বললাম, তুমি তো বলেছিলে পড়াশোনা শেষ হওয়ার আগে। অভ্র মৃদু গলায় বলল, আমি সেটাই চাই, কিন্তু দেখা করা মানে সিদ্ধান্ত না, দেখা করা মানে পরিচয়। তুই যদি অস্বস্তি বোধ করিস, আমি থামব। তার এই থামার জায়গাটা শুনে আমার বুক হালকা হলো। আমি ধীরে বললাম, আমার কোনো অস্বস্তি নেই, কিন্তু আমি চাই সব কিছু খুব স্বাভাবিক থাকুক। অভ্র বলল, স্বাভাবিকই থাকবে, তারা শুধু মানুষটা দেখবে যে আমার ভরসা হয়ে উঠেছে। ফোন রেখে আমি চুপচাপ বসে রইলাম। মাথার ভেতর অনেক প্রশ্ন, কিন্তু ভয় কম, কেমন এক ধরনের বাস্তবতা বেশি। আমি বুঝলাম এবার গল্পটা শুধু আমাদের উঠোনে নেই, গল্পটা পরিবার পর্যন্ত পৌঁছে গেছে, অথচ কেমন সুন্দরভাবে পৌঁছেছে কোনো চাপ ছাড়াই।
সন্ধ্যায় মা বাবাকে বললাম। মা প্রথমে একটু চুপ করে রইলেন, তারপর বললেন, ভালো কথা, দেখা করা তো খারাপ না। বাবা মৃদু হেসে বললেন, রাহুল তো বলেছিল ছেলেটা ভালো, দেখা হোক। এই স্বাভাবিক শান্তি আমাকে আরও শক্ত করল। তারপর ঠিক হলো অভ্রের বাবা মা সপ্তাহখানেক পরে আসবেন। সেই সপ্তাহটা আমার জীবনের অদ্ভুত একটা সপ্তাহ। আমি বাহিরে খুব স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে নার্ভাস ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম সেই মুহূর্ত যখন কেউ আমাকে শুধু ঈশা হিসেবে নয়, জীবনের সঙ্গী হতে পারে এমন একজনকে হিসেবে দেখতে আসছে। আমি প্রতিদিন উঠোন পরিষ্কার করতাম, গাছ দুটোতে পানি দিতাম। মনে হতো ওরা শুধু মানুষ দেখতে আসছে না, ওরা আমার শেকড় দেখতে আসছে। অবশেষে সেই দিন এলো। সকাল থেকে মা রান্নায় ব্যস্ত, বাবা বাজার করে এনেছেন, রাহুল দাও এসেছেন, যেন সব স্বাভাবিক থাকে। দুপুরের দিকে অভ্রের পরিবার এলো। অভ্রের বাবা শান্ত গম্ভীর চেহারার মানুষ, মা খুব নরম হাসি খুশি। তারা বসতেই অভ্রের মা বললেন, ঈশা, তোমার নামটা খুব সুন্দর। আমি লজ্জা পেয়ে বললাম, ধন্যবাদ আন্টি। তিনি হেসে বললেন, লজ্জা পেও না মা, আমরা তো তোমাকে ভালো করেই জানি। কথাটা শুনে মনে হলো তারা আমাকে দূর থেকে আগেই মেনে নিয়েছেন। খাওয়ার টেবিলে সবাই একসাথে বসলাম। কথা হচ্ছিল পড়াশোনা, কাজ, পরিবার নিয়ে। অভ্রের বাবা বললেন, অভ্র তোকে অনেক সম্মান করে, সেটা আমরা টের পাই। আমরা চাই তুই তোমার পড়াশোনা শেষ কর। আমি অবাক হয়ে তাকালাম। আমার ভয় ছিল তারা হয়তো তাড়াহুড়ো চাইবেন, কিন্তু না। অভ্রের মা বললেন, মা, পড়াশোনা করলে মেয়েরা শক্ত হয়, শক্ত মেয়ে মানে শক্ত পরিবার। আমি যেন এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারছিলাম না, এত স্বাভাবিকভাবে, এত সুন্দর করে কেউ আমার স্বপ্নকে সমর্থন করছে। মা বাবার চোখেও আমি প্রশান্তি দেখলাম। রাহুলদা তো হাসতে হাসতে বলল, দেখো, দুপক্ষই একই কথা বলছে। অভ্র আমার দিকে একবার তাকালো, চোখে ছিল শান্ত আনন্দ। সে যেন বলছিল, দেখলে, ভয়টা অকারণ। খাওয়ার পর অভ্রের মা আমার সাথে উঠোনে এসে বসতে চাইলেন। তিনি গাছ দুটো দেখেই বললেন, এগুলো কি? আমি বললাম, একটা শুরু, একটা ভরসা। তিনি হেসে বললেন, আহা, কি সুন্দর নাম। তারপর খুব নরম গলায় বললেন, ঈশা, অভ্র যে তোর কথা বলে, ওর চোখে তুই শান্তির মতো। আমি শুধু চাই তুই নিজের মন শুনে চলো, কোনো চাপ নিও না। আমি মাথা নেড়ে বললাম, আমি সেটাই চাই আন্টি। তিনি আমার হাত ধরে বললেন, তাহলে আমরা অপেক্ষা করব, পড়াশোনা শেষ হলে তুই যখন প্রস্তুত হবি তখনই। তারপর তারা বিদায় নিলেন। যাওয়ার আগে অভ্রের বাবা বাবাকে বললেন, আমরা তো কথা বলে যাচ্ছি না, আমরা ভরসা রেখে যাচ্ছি, বাকিটা সময় মতো হবে। বাবা মৃদু হেসে বললেন, এটাই তো সবচেয়ে ভালো। ওরা চলে যাওয়ার পর আমি উঠোনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপচাপ থাকলাম। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় ভয়টা আজ খুব শান্তভাবে কেটে গেল। কোনো ঝড় নয়, কোনো টানাটানি নয়, শুধু বোঝাপড়া। সেদিন রাতে অভ্র ফোন করল, বলল, কেমন লাগলো? আমি হাসতে হাসতে বললাম, ভালো, ভয়টা নাই হয়ে গেছে। অভ্র নরম গলায় বলল, তুই দেখলি তো, ভালো মানুষগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, তারা পাশে বসে। আমি বললাম, তোমার পরিবার আমাকে নিজের মতো করে সম্মান দিয়েছে। অভ্র বলল, কারণ তুই সম্মান পাওয়ার মতো মানুষ। আমি চুপ করে গেলাম। তারপর আসতে বললাম, আমি খুশি অভ্র, কিন্তু এখনও পড়াশোনা বাকি। অভ্র হেসে বলল, আমি তো অপেক্ষা মানুষ, ভুলে গেছিস? আমার পরীক্ষার ফল ভালো হলো। আমি পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। নতুন ক্লাস, নতুন বন্ধুরা, নতুন ব্যস্ততা। জীবনের রুটিন আবার খানিকটা বদলে গেল, কিন্তু অভ্র ঠিক আগের মতোই ছিল, নিয়মিত, শান্ত, ভরসার মতো। 2 বছর কেটে গেল। আমি মাস্টার্স শেষ করলাম। সেই দিনটার সন্ধ্যায় আমি উঠোনে এসে দাঁড়ালাম। শুরু আর ভরসা গাছ দুটো এখন বেশ বড়, পাতাগুলো ঘন, ছায়া তৈরি করে। আমি মনে মনে বললাম, আমারও তো জীবনটা এখন একটা ছায়ার মতো দাঁড়িয়েছে, নিজের পায়ের ওপর। ঠিক তখনই কলিং বেল বাজল। দরজা খুলে দেখি অভ্র দাঁড়িয়ে, হাতে সেই পুরনো হাসি। আমি অবাক হয়ে বললাম, তুমি আজই চলে এলে? অভ্র বলল, তোর শেষ ধাপটা শেষ হয়েছে শুনে আর অপেক্ষা করতে পারিনি। আমি হেসে বললাম, তুমি তো সবসময় অপেক্ষা করতে পারো, বলো। অভ্র খুব শান্তভাবে বলল, অপেক্ষা করতে পারি, কিন্তু আজ অপেক্ষা না করাই ঠিক মনে হলো। আমরা উঠোনে বসে রইলাম। অভ্র আসতে বলল, ঈশা, তুই এখন নিজের স্বপ্ন তো পূরণ করেছিস, এখন কি তুই আমাদের স্বপ্নটা পূরণ করতে প্রস্তুত? আমি চুপ করে তাকালাম। আমার ভেতরে ভয় নেই, শুধু এক ধরনের স্থিরতা। আমি ধীরে বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। অভ্রর চোখে পানি এসে গেল। সে হাসতে হাসতে বলল, তাহলে আমি কালই মা বাবাকে বলবো।
আমি বললাম, বলো। কিছু মাসের মধ্যে আমাদের বিয়ে হলো, খুব সাধারণভাবে, খুব শান্তভাবে। উঠোনটাই সাজানো হলো। শুরু আর ভরসা গাছ দুটোর নিচে বসেই আমি আর অভ্র একে অপরকে জীবনের নতুন পথের সঙ্গী হিসেবে গ্রহণ করলাম। রাহুলদা হাসতে হাসতে বলল, দেখলে, উঠোনের গল্প উঠোনেই শেষ হলো। মা চোখ মুছতে মুছতে বললেন, শেষ না মা, এখন তো নতুন শুরু। আমি বিয়ের রাতে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। সেই প্রথম সন্ধ্যা, সেই মোমের আলো, সেই ছাদের বাতাস, সবই এক মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল। আমি বুঝলাম, ভালোবাসা যদি ঠিক হয় তবে সে ধীরে ধীরে গড়ে ওঠে আর ঠিক সময় নিজের ঘর খুঁজে নেয়। আমি ঈশা, সাদামাটা কলেজ পড়ুয়া মেয়ে ছিলাম, আজও সাদামাটা আমি। কিন্তু আমার জীবনে একটা বড় শিক্ষা লেখা আছে। ভালোবাসা কখনো জোর করে আসে না। ভালোবাসা আসে সম্মান হয়ে, ভরসা হয়ে আর সময়ের কাঁধে চেপে। আর যে ভালোবাসা এইভাবে আসে, সে ভালোবাসা জীবনভর শান্তির মতোই থাকে।